আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 27শে মে, মঙ্গলবার। বাজে এখন ওই সকাল 8টার মতো। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে জামা কাপড় ছেড়ে আমার চা খাওয়াও হয়ে গেছে, ইন্দ্র বেরিয়ে গেছে, তাতানো পড়তে গেছে। তো এখন পুরো বাড়ি ফাঁকা। আর আজ যেহেতু মঙ্গলবার, তো আজকে আমার বিছানার চাদর পাল্টাবার দিন। নিচ থেকেও জামা কাপড় আনবো মার ঘর থেকে, চাদর টাদর সেগুলো পরে আনবো। আগে আমি আমার ঘরের চাদরগুলো পাল্টে নিই। তবে আজকে তো আর কাচতে দেবো না, এমনিতেই ওয়েদার ভালো না। তারপর আবার নিচ থেকেও জামা কাপড় আনবো। তাও দেখি নিচ থেকে জামা কাপড় আনবো, সেটাও আজকে কাচবো কিনা সন্দেহ আছে, কারণ ওয়েদার একদমই ভালো না। সকাল থেকেই দেখছি কেমন যেন মেঘলা মেঘলা, চিটেপোটা বৃষ্টিও হচ্ছে। তো মেললে শুকাবেও না, দেখি। তো চলো এখন থেকে আজকের দিনটাকে শুরু করলাম। তো সারাদিন দেখতে থাকো, আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। আচ্ছা, তোমাদের মধ্যে একজন জিজ্ঞাসা করেছো, পূর্ণিমা তুমি জামা কাপড় প্রথমে গরম জলে ভিজিয়ে তারপর কেন ওয়াশিং মেশিনে দাও? তো আমি কিন্তু সব জামা কাপড় গরম জলে ভিজিয়ে ওয়াশিং মেশিনে দেই না। রেগুলারে যে জামা কাপড় যদি কাচার প্রয়োজন হয় তাহলে আমি ডাইরেক্ট মেশিনে দিয়ে দিই। আর বিছানার চাদর আগে আমি গরম জলে দিতাম, কিন্তু এখন আর গরম জলে দেওয়ার প্রয়োজন পড়ে না, এমনি দিলেই পরিষ্কার হয়ে যায়। তবে নিচ থেকে যে জামা কাপড়গুলো আনি সেইগুলো একটু গরম জলে দিই, কারণ দেখে মনে হয় না গরম জলে না দিলে না ঠিক পরিষ্কার হবে না। মানে মোট কথা, বেশি নোংরা জিনিস, বেশি তেল কাটা নোংরা জিনিসটাই আমি একটু গরম জলে ভিজিয়ে তারপরে আমি মেশিনে দিই। ডাইরেক্ট মেশিনে দিলে না ওরমভাবে পরিষ্কার হবে না। তো তাই জন্যই, নাহলে সব জামা কাপড় কিন্তু আমি গরম জলে দেই না, ঠিক আছে? আর এখনকার অত্যাধুনিক ওয়াশিং মেশিন আছে যেগুলোতে অটোমেটিক গিজার সিস্টেম করা আছে, কিন্তু আমারটাতে সেটা নেই আর প্রয়োজনও পড়ে না। আমি ওই বললামই, খুব যেগুলো বেশি নোংরা হয় দেখি সেগুলোই গরম জলে আগে একটু ভিজিয়ে রাখি, তারপরে মেশিনে দিই। না হলে রেগুলারের জামা কাপড় আমি নর্মালি ডাইরেক্ট মেশিনেই দিয়ে দিই। আরেকজন জিজ্ঞাসা করেছিল, তোমার শাশুড়ি মা কাঁচা ধোয়া করে না কেন? আমার শাশুড়ি মা কাঁচা ধোয়া করে, রোজের হয়তো নর্মালি রেগুলার জামা কাপড় সেগুলো দেয় না। আমি বলেছি তোমার যেগুলো নোংরা জামা কাপড়, মানে ওই বিছানা চাদর টাদর, সেগুলো তো সপ্তাহে একদিন করে তুলতে হয়। তো সেই নোংরা জামা কাপড়গুলো আমাকে দিয়ে দেবে, কারণ ওগুলোই দেখবে কাঁচাটা একটু বেশি কষ্টের। রোজের জামা কাপড় কিন্তু কাঁচা খুব একটা কষ্টের না, কারণ আমি তো কাচি, কোনো কষ্টই হয় না, জাস্ট একটু খুঁচে ধুয়ে দিলেই হয়ে যায়। কিন্তু যেগুলো বেশি ভারী জিনিস, তারপর বেশি নোংরা জিনিস, সেগুলো কাচতেই একটু কষ্ট হয়। যেমন বিছানার চাদর একটু কাচতে কষ্টই হয়। তো সেই সব নোংরা জামা কাপড়গুলোই আমি বলি তুমি সপ্তাহে একদিন জড়ো করে রাখবে, সারা সপ্তাহেরটা রেখে দেবে। আমি একদিন গিয়ে, যেমন মঙ্গলবারটা আমি চুজ করেছি, মঙ্গলবার করে গিয়ে আমি সেগুলো নিয়ে আসবো, নিয়ে কেচে দেবো। তো এটাই, আর কিছুই না। আর রোজের জামা কাপড় তো তারা কেচেই নেয়, সেগুলো তো আর কষ্টের ব্যাপার নেই। যেগুলো নোংরা হয় সেগুলো আমি নিয়ে আসি, এটাই, আর কিছুই না। আরেকজনের প্রশ্ন ছিল যে আমি ননস্টিকের বাসনগুলো কি দিয়ে মাজি। আমি ননস্টিকের যে বাসনগুলো থাকে সেগুলো না, ওই এক ধরনের স্কচ ব্রাইট পাওয়া যায়, দেখবে এক পাশে স্পঞ্জ থাকে আর এক পাশে স্কচ ব্রাইট যেরকম নর্মাল সেরকম থাকে, মানে একই স্কচ ব্রাইটের দুদিকে দুরকম থাকে। তো ওই স্কচ ব্রাইট দিয়ে যে দিকটার স্পঞ্জ আছে সেদিকটা আমি ননস্টিকের ভেতরটা মাজি, আর বাইরের কোটিংটা আমি নর্মাল যে স্কচ ব্রাইটের দিকটা ওটা দিয়ে মাজি। মোট কথা আমি ওই স্কচ ব্রাইটটা ইউজ করি। যেদিনকে একটু মনে থাকবে সেদিনকে তোমাদের দেখাবো। ওরকম স্কচ ব্রাইট পাওয়া যায়, একদিকে স্পঞ্জ থাকে আর একদিকে স্কচ ব্রাইট থাকে। তো ওগুলো দিয়েই আমি ননস্টিকের বাসনগুলো মাজি। আর তোমাদের অনেকের প্রশ্ন যে আমার কড়াই কেন চকচক করে, তো আমি এটা অনেকবার আমি বলেছি, কি দিয়ে মাজি, এক্সট্রা কোনো কিছু দিয়ে মাজি না। আমি যখন আগে মাজতাম নর্মাল যেরকম ভিম বার সেগুলো দিয়ে। আর হ্যাঁ, বেশি একটু যদি দেখি কড়াইটা বেশি পুড়েছে, বেশি নোংরা হয়েছে, যে জায়গাটা বেশি ঘষতে হবে সেগুলো না দেখবে পাওয়া যায়, স্টিল উনের কড়াই মাজার একটা পাওয়া যায়। তো ওগুলো দিয়ে আগে একটু ভালো করে ঘষে নিয়ে তারপর নর্মাল স্কচ ব্রাইট দিয়ে ঘষলেই একদম সুন্দর পরিষ্কার চকচকে হয়ে যায়। তো পূজাও ঠিক সেইভাবেই মাঝে, এখন মেজে আমার যে পরিষ্কার ব্যাপারটা সেটাকে মেনটেন রেখেছে। তো এটাই, আর কিছুই না। আরেকজন জিজ্ঞাসা করেছো, দিদি তুমি কোন দুধের দই বসাও? আমি যখন যেরকম দুধ হয় আমি সেই দুধেরই দই বসাই। তবে বেশিরভাগ চেষ্টা করি আমুলের দুধটা আনার। সব থেকে ভালো দই বসে কিংবা দুধের টেস্ট হয়, পায়েস বলো, যা খুশি ভালো হয়, সেটা হচ্ছে আমুল গোল্ড একটা দুধ আছে। ওই দুধটাতে সবসময় সবকিছু ভালো হয়, যাই করবে না কেন দুধের জিনিস। কিন্তু ওই দুধের প্যাকেটটা আমাদের এখানে সব জায়গায় অ্যাভেলেবেল না, একমাত্র স্টেশনের কাছে গেলে পাওয়া যায়। তো সবসময় স্টেশনের কাছে গিয়ে ওই দুধের প্যাকেটটা আনা সম্ভব হয় না। আর না হলে আমুলের যে কোনো দুধ আনার চেষ্টা করি। আর যদি না পাই তাহলে যেটা পাই সেটাই, রেড কাউ বলো, মেট্রো এখন বেরিয়েছে, যেটা পাই নর্মাল যে কোনো প্যাকেট দুধের দই সুন্দর বসে যায়। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে দুটো ঘরের বিছানা চাদর পাল্টানো হয়ে গেল। এবার কটা রুটি করব। রুটি বলতে আটা মাখতে হয়নি, এই 3টে লাচি না আমার অনেক দুদিন আগেই মাখা ছিল, তো করা হয়নি। তোমাদের মধ্যে একজন জিজ্ঞাসাও করেছো, দিদি তুমি আটা কিভাবে মাখো আর কিভাবে মেখে স্টোর করো? তো আগে আমি স্টোর করে রাখতাম, কারণ রেগুলার রুটি খাওয়া হতো। এখন আর স্টোর করি না, কারণ আমাদের কোনো ঠিক নেই, কোনোদিন ভাত, কোনোদিন এটা সেটা, তো আটা মেখে বেকার নষ্ট হয়।
যখনেরটা তখন মেখেই করি, আর সব থেকে ভালো হয় যখনেরটা তখন মেখে আটা মেখে রুটি করা সব থেকে ভালো। কিন্তু এই যে আমি যে আটা মেখে নর্মাল এরকম টিফিন বক্সে করে রেখে দিই, কোনো রকম লোদ হয় না, কিছু হয় না। তবে হ্যাঁ, সামান্য একটু ফ্রিজে রাখলে তো জল জল ভাব হয়, তো সেটা আমি রুটি করার 1 ঘন্টা আগে আমি ফ্রিজ থেকে বার করে রাখি, না হলে সঙ্গে সঙ্গে বার করে বেলা যায় না, শক্ত থাকে। আর একটু সামান্য জল জল হলে ওই গুঁড়ো আটা একটু ভালো করে বেশি করে গুঁড়ো আটা দিতে লাগে। তারপরে এই তো তোমাদের সামনেই বেললাম, কোনো সমস্যা হয় না। আর এই দেখো 3টে রুটি করছি, আজকে 3টে রুটিই কিন্তু ফুলেছে। ফ্রিজে আটা মাখা ছিল বলে যে কোনো রকম কিচ্ছু না, একদম নর্মালের মতো। তবে হ্যাঁ, আবারও বলছি, সদ্য আটা মেখে রুটি করার মতো মজাই আলাদা। তবে থাকলেও কোনো অসুবিধা হয় না। এই তো এইভাবেই করি। রুটি করার ঠিক 1 ঘন্টা আগে আমি আটা মাখাটা বার করে রেখেছিলাম, 1 ঘন্টা পর বেললাম, সুন্দর নরম আটা হয়ে গেছে। একটু গুঁড়ো আটা বেশি করে দিয়ে বেলতে হয়, ব্যাস। তো এই তো তাতানকে রুটি দিচ্ছি, আর আগের দিনের আলু পোস্ত ছিল, মানে পটল আলু পোস্ত, সেটাই গরম করে দিচ্ছি। তো এতটা আমি জানি শিওর এতটাও খাবে না, তবু দিয়েছি, যা খায় খাবে, বাকিটা আমি খেয়ে নেব। তো 2টো রুটি খেয়েছে, আর একটা ছিল, ওটা আমি আবার খেয়ে নিয়েছি। তো আজকে আবার ইন্দ্র না আম নিয়ে এসছে, আগের আম এখনো 2-3টে রয়েছে, আজকে আবার আম নিয়ে এসছে। তো সেই আমগুলো এখন জায়গা মতো রাখছি। তো কটা আম রাখবো সেটা নিচে দিয়ে আসবো। তোমাদের মধ্যে একজন জিজ্ঞাসা করেছো, তোমার মানে ইন্দ্রদা তোমার মাকে কাকিমা কেন বলে? তো ওটা কোনো কারণ না, আসলে আমাদের বিয়ের আগে থাকতেই না ও আমার মাকে কাকিমা বলে ডাকতো, তো সেটা চেঞ্জ করতে পারেনি, আর আমার মাও চেঞ্জ করতে বলেও নি, বলছে ও যেটাতে কমফোর্টেবল সেটাই ও ডাকুক, জোর করে ওরকম মা ঠা ডাকার দরকার নেই। তো কাকিমা বলে অভ্যস্ত, ও কাকিমাই ডাকছে। দেখো, জোর করে হয়তো বললে ও ডাকতো, কিন্তু ওর নিজের থেকে মানে যেটা কমফোর্টেবল আর কি হয়ে এসছে, ও আর চেঞ্জ করেনি, আমরাও চেঞ্জ করতে বলিনি। কারণ মা মাই হয়, মা একটাই হয় সবসময়। তো মা মাই থাকুক, আর আমার মা কাকিমাই থাকুক, কোনো সমস্যা নেই এটা আমাদের। তো যেটাতে ডেকে অভ্যস্ত সেটা। তো ওদিকে না কালকে যে পুডিংটা করেছিলাম, পরশুদিন করেছিলাম, তো কালকে সোমবার ছিল বলে নিচে দেইনি, কারণ সোমবার আমার ফ্রিজের জিনিস নিচে মারা খাবে না, নিরামিষ খায়। তো সেই পুডিং ফ্রিজেই ছিল, আমরাও কেউ খাইনি, আজকেই বার করলাম, বার করে নিচেও দিয়ে আসলাম, আমও দিয়ে আসলাম। আর জামা কাপড় যেগুলো কাচার সেগুলো নিয়ে তো আসলাম, কিন্তু মাকে বললাম আজকে কিন্তু আমি কাচবো না, কারণ ওয়েদারের অবস্থা ভালো না, কাচলেও শুকাবে না, গন্ধ ছাড়বে, তার থেকেই আমি আমার কাছে থাক, নিয়ে রাখলাম। তোমার তো আর এখন লাগছে না, যখন দেখবো একটু ভালো রোদ টোদ উঠছে তখনই আমি কাচবো। বললো ঠিক আছে, তো নিয়ে এসে না রেখে দিয়েছি, আজকে আর কাচিনি। তো ওদিকে বাসন কোসন জায়গা মতো রেখে এখানে মানে কত সুবিধা হচ্ছে, কালকে সবজিগুলো কেটে রেখেছি বলে এ দেখো সমস্ত সবজি এখন বার করলাম, এগুলো এখন ধোবো আর রান্না করবো। আর এদিকে তাতানের মৌসুমি লেবু শেষ হয়ে গেছে, তো ওকে বললাম কি একটা আম কেটে দেবো, বললো না আজকে আম খাবো না। তার জন্য তাহলে একটা শশা দিই, কেন খেতে বসে না ও শশা খেতে চায় না, দুপুরবেলা খেলেও 1-2 টুকরো খায়, এজন্য একটা শশা কেটে দিলাম। তো এবার রান্না বান্না বসাবো। তো একটা কথা বলি, আমার বাড়িতে নতুন সদস্য আসার পর, মানে আমাদের টোটো কেনার পর আর কি, আমার একটা ইচ্ছে পূরণ হচ্ছে আর কি। আমি গত 1 সপ্তাহ দেখলাম, তারপরেই আমি তোমাদের সাথে শেয়ার করলাম, ভাবলাম না কয়েকদিন দেখি তারপরেই বলবো, না হলে একদিন হলো তারপর দেখা গেল আর হচ্ছে না, তখন তোমাদের বলাটা বেকার হয়ে যাবে। সেটা হলো এখন কিন্তু দুপুরের রান্নাটা আমি আমার ইচ্ছে মতো করতে পারছি। ইন্দ্র বলেছে দুপুরের রান্না তোমার যেটা খুশি সেটাই করো, রাতেরটা নিয়ে আমার কোনো চাপ নেই, কারণ রাতে তো আর ডাল চচ্চড়ি ঝোল ঝাল এগুলো করতে হয় না। তো আমার খুব ইচ্ছা ছিল দুপুরের রান্নাটা আমি আমার ইচ্ছে মতো রান্না করব, আমি আমার খুশি মতো রান্না করব। তো সেটাই কিন্তু আমার মনের ইচ্ছেটা পূরণ হচ্ছে। তো সেই শশা থেকেও আবার 3 টুকরো খেয়েছে, 3 পিস, আর 1 পিস আমাকে দিয়ে দিয়েছে, আমি খেয়ে নিয়েছি। আর এদিকে চাল কুমড়োর ঘন্ট, একটু চিংড়ি মাছ ছিল, ওটা দিয়েই করলাম, হয়েই গেছে। চিংড়ি মাছটা দিলাম, এবার একটু চাপা দিয়ে রাখবো, তাহলেই হয়ে যাবে। হলো না হলো না হলো না হলো না হলো না, এই হলো না হলো না হলো না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বাবা তো তুই দেখে যাচ্ছিস, তুমি আরেকবার দেখো। এই যে এরকম নিয়ে এই এই সরো সরো সরো, বুঝিয়ে খুন্তি ঘোরানো শিখবে এরকম তো। হ্যাঁ, নিয়ে হাতটা ঘুরিয়ে বলতে হতো, তুই হাতটা ঘোরালি না, তো হাতের মধ্যে খুন্তিটা ঘুরিয়ে নিতে। হ্যাঁ, অনেকটা এসছে। আমার করে না, বেশি ভালো করে। হ্যাঁ ঠিক আছে। তোদের স্কুলে গরমের ছুটি না, এই জন্য তোদের এখন একটু পাত্তা পাওয়া যাচ্ছে। স্কুল খুলে গেলে ওর আর পাত্তা পাওয়া যাবে না, ওপরে আসার সময়ই পাবে না, পড়া স্কুল নিয়ে ব্যস্ত থাকবে। তো এসছিল, দিদি তো নেই, দিদি পড়তে গেছে, এই জন্য আমার সাথে কিছুক্ষণ বকবক বকবক করলো। তো এদিকে আবার আমার সাথে মানে বললো তুমি কি সুন্দর খুন্তিটা ঘোরাও কড়াইতে, আমার বেশ ভালো লাগে, দেখি তো আমি পারি নাকি, এই জন্য এই নিয়েই যা এই করছিল। তো ভাবলাম তাহলে তুই যখন আছিস তাহলে একটু দাঁড়া, আমার হয়েই গেছে, এমনিতেও আমি চাল কুমড়োর চিংড়িটা দিতাম, চিংড়ি চাল কুমড়োটা, তো আমি আর যাবো না, তুই নিয়ে যা। তো একটু বসলো, ওর হাতেই একটু চাল কুমড়োর ঘন্ট পাঠিয়ে দিলাম, চিংড়ি দিয়ে যেটা করলাম।
আর ওদিকে আমি আগের দিনের ডাল ছিল ওটা গরম করলাম, আর একটা সব মিশানো একটা তরকারি করলাম, মানে যা যা ঘরে সবজি ছিল সব সবজি একসাথে কালকে কেটে রেখেছিলাম, সেটা দিয়েই একটা পাঁচমিশালি সবজি বানালাম। বানিয়ে এখানে গ্যাসের জায়গাটা ভালো করে এখন পরিষ্কার করলাম, সাবান টাবান দিয়েই পরিষ্কার করলাম। রান্নাঘরটা আজকে ভালো করে ডিপ ক্লিন করলাম সাবান দিয়ে, পুরো পরিষ্কার। আর এখানে রান্নাবান্নাও হয়ে গেছে, এখানে ভাত আছে, আর দুটো কাগজি লেবুর টুকরো ছিল বার করলাম। এই হচ্ছে চিংড়ি দিয়ে চাল কুমড়োর ঘন্ট, নিচে একটু দিয়েছি। আর এই হচ্ছে আগের দিনের ডাল গরম করেছি। আর এটা হচ্ছে আজকের পাঁচমিশালি সবজি, নিরামিষ তরকারি বলতে পারো, বড়ি ঠড়ি দিয়ে যা যা সবজি ছিল ওই দিয়ে করি। রান্নার ফাঁকে ফাঁকেই আমি একবার জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছিলাম, মানে আমার যেগুলো রোজের কাঁচা। তো তারপরে রান্নাবান্না সেরে ইন্দ্রও চলে এসেছিল, ও স্নান টান করে ওকে খেতে দিয়ে দিয়েছি, ও খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। তারপরে আমি স্নান করতে গেছি, কেচে ধুয়ে স্নান করে এলাম। আর তাতানো পড়তে গেছিল দুপুরবেলা, আজকে ওর 3 বেলাই পড়া আছে। দুপুরবেলা পড়ে ওর একটু আসতে দেরিই হয়। ও আসার পর এই দুজনে মিলে এখন খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে একটু রেস্ট করব, তারপরে আবার সন্ধ্যা থেকে সন্ধ্যের কাজ। বর্ষাকালে, বর্ষাকাল বলতে যা বৃষ্টি শুরু হয়েছে এরকমই থাকবে, এখানে জামা মেলা ওখানে জামা মেলা, তো কিছু করার নেই। এগুলো আগের দিনে শুকিয়েই গেছে, তা সত্ত্বেও মনে হচ্ছে কি একটু রাখি, ফ্যানের হাওয়াতে শুকোবে। তাতান পড়তে যায় আর গাছ থেকে সব ফুল টুল পেরে আনে, পেরে এনে এরকম কাপের মধ্যে জল দিয়ে ভিজিয়ে রাখে, 2 দিন থাকে, নষ্ট হয়ে যায়, ফেলে দেয় প্রত্যেক দিন। এই আজকে আবার এই স্যারের বাড়ি থেকেই এই ফুল তুলে নিয়ে এসছে, দেখো এনে সঙ্গে সঙ্গে কাপের মধ্যে ভিজিয়েছে। প্রত্যেকবার দেখে এসে নষ্ট হলো নাকি, নষ্ট হয়ে যাচ্ছে, ইস ফুলগুলো শুকিয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। তো আমি আবার এখানে রেখেছি। যাই হোক, ইন্দ্র আজকে আবার আম এনেছে, কিন্তু আগের দিনের 2টো আম রয়েছে। তো ভাবছি এই আমটা দিয়ে আজকে কেক বানাবো। আগের বার যখন কেক বানিয়েছিলাম ইন্দ্রর খুব ভালো লেগেছিল, বলেছিল আবার কেক বানাও। তো আজকে কেক তো বানাবো অবশ্যই, আম দিয়েই বানাবো, কিন্তু আজকে আর ময়দা দিয়ে বানাবো না, আজকে সুজি দিয়ে বানাবো। তো এখানে না আমি 1.5 কাপ মতো সুজি নিয়ে নেব। তো 1.5 কাপ মাপতে গিয়ে দেখলাম পুরো একটা গোটা প্যাকেটই লাগলো আর কি, 1.5 কাপের থেকে সামান্য একটু বেশি হয়েছে। তো যাই হোক, সুজিটা না আগে আমি ভালো করে গ্রাইন্ড করে নেবো, মানে একদম গুঁড়ো গুঁড়ো ডাস্ট করে নেব, যেহেতু পুরোটাই সুজি দিয়েই আজকে কেকটা করব। কোনো রকম আজকে ময়দা ইউজ করব না, ময়দা এমনিতেও খাওয়া ভালো না, সুজিটা খাওয়া তো ভালো অবশ্যই। তো সুজি ওখানে ডাস্ট হয়ে গেছে, এবার আমের পেস্ট বানাবো। তো আমটা নিয়ে নিয়েছি ছুলে, আর এখানে আমি 1 কাপের থেকে একটু কম চিনি নিয়ে নিলাম। তো আম আর চিনি একসাথেই পেস্ট করে নিয়েছি, চিনি আর আলাদা করে গুঁড়ো করতে লাগলো না। তারপর ডাস্ট সুজিটাও নিয়ে নিলাম, আর এখানে আমের পেস্টটাও দিয়ে দিলাম। দিয়ে এখানে সুজি, আম আর চিনির পেস্ট যেটা ছিল সেটা এখন ভালো করে মিশিয়ে নেব। আজকের কেকে আমি কোনো রকম ডিম, দই কিচ্ছু ইউজ করব না, শুধু আম, সুজি আর একটু সামান্য দুধ লাগবে, অল্প একটুই লাগবে, আর একটু তেল লাগবে। তো এখানে 1/2 কাপের মতো সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। আজকে আমি কেকে সোডাও ইউজ করব না, তবে হ্যাঁ বেকিং পাউডার তো লাগবেই, বেকিং পাউডার ছাড়া তো কেকই হবে না। তো ওটা পরে মেশাবো, আগে আপাতত এই তেল, সুজি, আমের পেস্ট দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে প্রায় আধা ঘন্টার বেশি আমি এখানে রেখে দেবো, কারণ সুজি তো ফোলে, তো তার জন্য এটা একটু রাখতে হবে রেস্টে। তো এটা রেস্টে থাক, ততক্ষণের জন্য আমি এখানে এগুলো রেডি করে নিই। কেক টিনটাও রেডি করব। প্রথমে তেল ব্রাশ করে নিয়ে আমি বাটার পেপারটা এরকম গোল করে সাইজ মতো করে কেটেই রেখেছিলাম, সেটা দিয়ে এর ওপরটাও ভালো করে তেল মাখিয়ে নেব। এটা দিয়ে কেকটা করলে খুব সুন্দর কেকটা উঠে আসে। এছাড়া বাটার পেপার না থাকলে ডাস্ট ময়দা দিয়েও হয়, ওটাতেও ভালো ওঠে। তোমাদের মধ্যে একজন জিজ্ঞাসা করেছে, দিদি তুমি যে ডিপ ফ্রিজে চাল ডাল রাখো জমে যায় না? না, একদমই জমে যায় না। এই দেখো, একদমই জমে যায় না। আর ডিপে কেন রাখি, নর্মাল ফ্রিজে রাখলেও হয়, নর্মাল ফ্রিজে আমার জায়গা হয় না গো, এই সবজি টবজি খাবার টাবার রাখার পর আর জায়গা থাকে না, তাই জন্যই আমি ডিপে রাখি। নাহলে ডিপে না রাখলেও চলে, নর্মাল ফ্রিজে রাখলেও চলে, ডিপেই রাখতে হবে এমন কোনো কথা নেই। দেখো ডাল দেখেছো, একটুও জমে না, জমলে আর রাখতাম না। তো এই জন্য এটাই হচ্ছে মেন কারণ ডিপে রাখার, নর্মাল ফ্রিজে রাখার জায়গা নেই। এত কিছু রাখলে আর নর্মাল ফ্রিজে সবজি আর খাবার রাখতে পারবো না, তাই জন্যই ডিপে রাখি। থেকে আজকে একটা বই কিনে নিয়ে এসছে। কি বই এটা? বিশ্বশ্রেষ্ঠ গোয়েন্দা সমগ্র। গোয়েন্দা বই পড়তে কি ভালোবাসে, খালি বই কেনে। আরে অনেকদিন বই পড়া হয় না, সেই বইগুলো কবে কিনা হয়েছে দেখো। আমি আমি মেলায় ঢুকেই আগে আমি এমনি ঘুরছিলাম, হঠাৎ করে দেখছি বইয়ের দোকান, আমি গিয়ে এবার অনেক বই দেখছি, আমার সব নিতে ইচ্ছা করছে বই, মানে কিরকম একটা লাগছে।
না ভালো মোটা, মানে ইচ্ছা করে মোটা দেখে কিনেছি যাতে অনেক দেরি করে শেষ হয়। সেম একটা দেখতে গোয়েন্দারি, অন্য একটা পার্ট, অন্য একটা লেখকের এরকম গোয়েন্দারি একটা বই ছিল, পাতলা, একটু পাতলা এর থেকে, তো ওটারও সেম রেট। তো এবার আমার না কেন লাগলো, ওটার লেখাগুলো ঠিক পছন্দ হলো। আমার এক একটা গল্প তো হয়, আমার গল্প আকারে যে লেখাগুলো সেগুলো খুব ভালো লাগে, যেগুলো একটু কবিতা টাইপের লেখা পদ্য হবে সেগুলো ভালো লাগে না। তো ওটা ঠিক পছন্দ হলো না, ওটা পাতলা, কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে, সেম রেট, তাহলে এটা মোটাটা নিয়ে এটা মোটা। তো এদিক ওদিক করতে করতে আমি প্রায় 35 মিনিট পর আবার এলাম, দেখলাম হ্যাঁ এই দেখো কতটা ঘন হয়ে গেছে সুজি ফুলে গিয়ে। তো এখানে এবার যেটুকু প্রয়োজন ঠিক সেইটুকুই দুধ মেশাবো। তার আগে এখন আমি বেকিং পাউডারটা মেশাবো। ঠিক কেকটা বসাবো সেই সময়ই বেকিং পাউডার দিতে হবে, এর আগে বেকিং পাউডার দিলে কিন্তু হবে না, তাহলে বেকিং পাউডারের অ্যাকশনটা নষ্ট হয়ে যাবে। এইবার সামান্য একটু দুধ দেবো, বেশি একদম বেশি লাগেনি, কোনো মাপের ঠাপের ব্যাপার নেই। ব্যাটার করতে, কেকের ব্যাটার করতে যেটুকু দুধের প্রয়োজন সেটুকুই লাগবে, কারণ আমের পেস্ট যেটা আছে সেটাও একটু নরম তরম ব্যাপার, তেল রয়েছে। তো সামান্য একটু দুধ দিয়ে, আর আমার দুধ দিতে লাগেনি, একদম কেকের ব্যাটার যেরকম হওয়া উচিত সেরকম রেডি। বেকিং পাউডার দিয়ে খুব বেশি মেশানোর দরকার নেই, জাস্ট একটু সবকিছুর সাথে মেশানো ব্যাপার। তো মেশানো হয়ে গেছে, এই যে কেক টিনে ঢেলে দিলাম, জাস্ট একটু ট্যাপ করে নিলাম। আর এর আগে থাকতেই আমি কেক যেটাতে বসাবো সেটা বসিয়ে দিয়েছিলাম, কারণ কেক সবসময় প্রি হিট হতে হবে। এর আগে আমি যখন কেক বানাতাম প্রি হিট ভালো মতো হতো না বলে কেকটা ভালো মতো ফুলতো না। তো এই জন্য আমি আগে থাকতে একদম সুন্দর প্রি হিট করে নিই। যেই নুনটা আমি দিয়ে সবসময় কেক বানাই সেই নুনটাই দিয়ে আগে থাকতে ভালো করে গরম করে নিয়েছিলাম। তারপরে কেকের বাটিটা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে এবার এটা হতে থাক। 35 মিনিট 40 মিনিট পর দেখবো হয়েছে নাকি, আর যদি না হয় পরে আবার আরেকটু বসিয়ে দেবো। তো ওই পাশের গ্যাসে ওটা বসানো আছে, ততক্ষণে আমি কিন্তু এদিকে রান্নার প্রিপারেশন বসিয়ে দিয়েছি। আজকে আর ইন্দ্রর ইচ্ছা মতো রান্না হচ্ছে না। ইন্দ্র বলেছিল সব মেশানো তরকারি আছে, রুটি করে ফেলো, তবে দুধ আছে, আম আছে। কিন্তু তাতানেরও ইচ্ছা আর আমারও ইচ্ছা, গতকাল যে বৃষ্টি হয়েছিল খুব ইচ্ছা ছিল আমি রাত্রেবেলা খিচুড়ি করব, কিন্তু ওই যে ইন্দ্র খেলো না বলে আর রান্নাই করিনি। আর এই দেখো এখানে কিন্তু আমার কেকটা রেডি। আমি প্রায় 50 মিনিট আমার সময় লেগেছে, কারণ এই পাশের গ্যাসটা তো ফ্লেমটা একদম কম। এই পাশের গ্যাসে হলে হয়তো 40-45 মিনিটে হয়ে যেত, এই পাশের গ্যাসে বসানো ছিল বলে 50 মিনিটের মতো লাগলো। তো দেখলাম হ্যাঁ একদম ছুরি পরিষ্কার। তো কেকটা নামিয়ে ঠান্ডা হতে দিলাম, ততক্ষণে কিন্তু আমার এদিকে রান্না হয়ে গেছে। আর আজকে আমার তাতানের দুজনেরই ইচ্ছা ছিল খিচুড়ি খাওয়ার, গতকালই রাত্রে ইচ্ছা ছিল বলে করতে পারিনি, এই জন্য ইন্দ্রকে বললাম আজকে খিচুড়ি করি। তো বললো ঠিক আছে করো। আর দুপুরবেলা সব মেশানো তরকারি আছে, আর ইন্দ্র বললো আমার জন্য অল্প একটু আলু ভাজো। তো না খিচুড়ি নামানোর আগে ঘি আর একটু ভাজা মশলা দিয়ে নামিয়ে দিলাম, আমরা অলরেডি আলু ভাজাও হয়ে গেছে। আর এই যে খিচুড়ি, পাঁচমিশালি তরকারি আর আলু ভাজা, এই হচ্ছে আজকের আমাদের ডিনার। তবে আলু ভাজাটা আমি খাইনি, আমি শুধুই পাঁচমিশালি তরকারি দিয়েই খিচুড়ি খেয়েছি। তো কেকটা ঠান্ডা হতে হতে কিন্তু আমাদের খাওয়া দাওয়া সেরে নিয়েছি আগে থাকতে। তো ভেবেছি খাওয়া দাওয়াটা সেরে ওরা যে যার মতো চলে যাবে, আমি নিশ্চিন্তে কেকটা ডেকোরেশন করব। ততক্ষণে কেকটা ঠান্ডা হোক। তো কেকটা কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে, খেতে খেতে খাওয়া দাওয়ার পর টুকটাক তো অনেক কিছুই কাজকর্ম থাকে, সেগুলো সারতে সারতে কেক ঠান্ডা হয়ে গেছে। তারপরে দেখো কেকটা ঢাললাম, দারুণ হয়েছে কেকটা, পুরো একদম স্পঞ্জি আর সফট হয়েছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কেকটা হয়ে গেছে। সুজি দিয়ে এত সুন্দর কেক হবে তো ভাবাই যায় না। তো এরপরে যেটা করব, নিচ থেকে না মা আমের জেলি পাঠিয়েছে, এই জন্য আলাদা করে আমি আর আমের জেলি বানালাম না। এর আগের দিন যখন আমি আমের কেক বানিয়েছিলাম আলাদা করে জেলি বানিয়েছিলাম, তো এই জন্য আজকে আর বানাইনি, এই আমের জেলিটাই ওপর থেকে দিয়ে দিলাম। হ্যাঁ কালারটা আসেনি কিন্তু ঠিক আছে। আর এর ওপর দিয়ে আমি একটা আমকে টুকরো টুকরো একদম ছোট ছোট করে টুকরো টুকরো করে পিস করে কেটে রেখেছিলাম। এটা কিছুই না, দেখতে সুন্দর লাগে, আর কেকটা খাওয়ার সময় যখন এই আমের টুকরোগুলো মুখে পড়ে বেশ ভালোই লাগে খেতে। বোঝা যায় না, ফিল করা যায় যে হ্যাঁ এটা আমের কেক, আর দেখতে তো অবশ্যই সুন্দর লাগে। আমের কেক সেহেতু আম দিয়েই ডেকোরেশন করব, আমি এটাই ভেবে রেখেছিলাম। হ্যাঁ বাদামের টুকরো দিয়েও করা যেত, কিন্তু আমি ভাবলাম না আমের কেক যখন আম দিয়ে ডেকোরেশন করব। তো এই তো আজকে আমি আমের কেকটা এইভাবে সাজালাম, দেখতে কেমন হয়েছে বলো। তো খেয়ে তো বুঝতে পারবো না খেতে কেমন হয়েছে, ওটা পরের দিনই বোঝা যাবে, কিন্তু দেখতে কিন্তু ভীষণ ভালো হয়েছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল এন্ড